বলো, খবরটা সম্পর্কে অনেকেই উৎসুক। তোমরা কতটা জেনেছো, তোমরা কি জানো, তারপর তো আমি বলবো। কিছুই জানি না স্যার, এটুকুই দেখলাম যে এরকম একটা ব্যাপার জানতে চেয়েছে বলে এবার সেটা ভেরিফাই করার জন্য আপনাকে বললাম। হ্যাঁ, কি জানতে চেয়েছো? মানে এখনো পর্যন্ত ওই ওই ব্যাপারটা যে মানে কত নম্বরের কি পরীক্ষা হবে, ওই বিষয়টা কি এখনো ফাইনালাইজড হচ্ছে না? আমি তোমাদেরকে এর আগে বলেছিলাম যে হ্যাঁ। মাদ্রাসাতে এই নিয়ে গন্ডগোল হচ্ছে, এসএসসিও গন্ডগোল করছে। হুম। অ্যাকচুয়ালি একটা প্রপোজাল ছিল টেট, মানে চাইল্ড স্টাডিজ নিয়ে, সাবজেক্ট প্রশ্ন নিয়ে একটাই এক্সাম। বুঝাতে হুম। পারলাম? হুম। 300 হুম। নাম্বার। এখন যেটা চলছে যে তাহলে টেটের প্রশ্ন সবারই এক হবে, সাবজেক্ট অনুযায়ী আলাদা হবে প্রশ্ন, সেটাররা খুব ঝামেলায় পড়বে। বা কখনো সেখানে যখন পার্ট ওয়ান পার্ট টু করতেই হচ্ছে, পার্ট ওয়ানটা টেট, পার্ট টুটা সাবজেক্ট, তাহলে দুটো আলাদা পরীক্ষা। হুম। যেখানে 90 নাম্বার থাকবে আমাদের সাবজেক্ট। সাবজেক্ট, 10 নাম্বার থাকবে ইন্টারভিউ, হুম। 30 থাকবে একাডেমিক, হুম। বাকিটা থাকবে টেট। এবারে বুঝাতে পারলাম? তার মানে স্যার আপনার কথা অনুযায়ী যেটা এটা যদি হয়ে থাকে, তাহলে টেটের ওয়েটেজটাও কি আমাদের মেরিট লিস্ট প্রকাশের ক্ষেত্রে গুরুত্ব পাবে? না, পাবে না। মানে শুধুমাত্র এটা কোয়ালিফাইং এক্সাম? হ্যাঁ, রাইট, ঠিক আচ্ছা। তাই। আমি তোমাদেরকে বলেছিলাম যে খুব ভালো ছেলেরাও ধসে পড়তে পারে, খুব খারাপ ছেলেও চাকরি পেয়ে যেতে পারে। হুম। কারণ যে খুব ভালো সাবজেক্ট পড়েছে, টেট পেরিয়ে আসতে পারলো না, বিপদে পড়তে পারে। হুম। শুধু এইটুকু জেনে রাখো, ওই দিকেই ব্যাপারটা মোড় নিচ্ছে। আসলে এখন হুম। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট না খুব স্ট্রং। হুম। মানে তুমি দেখবে যে আলোচনাটাও খুব দ্রুত বাইরে জেনে যায়, কবে রেজাল্ট বেরোবে সেটাও অনেক সময় হুম। জেনে যায়। বলো, দীপান্বিতা, শিল্পা, প্রিয়াঙ্কা, মোহন আসেনি আজকে? স্যার বলছি, তাহলে বলছেন যে দুটো পার্টে পরীক্ষা হবে, ফার্স্ট পার্টটা আগে টেটটা, তারপরে সাবজেক্ট হবে একই বলছি না, দিনে? আমি অনেক আগেই বলে দিয়েছি, তোমরা খেয়াল করে দেখো। হ্যাঁ স্যার, মানে সে তো বলেছিলেন, বলছি তাহলে টেটটা কি ওটা 90 নাম্বার, এটা টেটটা কত নম্বর? 90, 10, 100 বেরিয়ে গেল। হ্যাঁ। তারপরে থাকছে 200, 200-র মধ্যে 30 একাডেমিক, আর থাকছে 170। ওখানে 20 অ্যাপটিটিউড ঢোকানোর চেষ্টায় আছে, নতুবা পুরাটা টেট। 150 টেট ধরে নিয়ে এগাও। আচ্ছা স্যার এনসিটির যে গাইডলাইনটা প্রকাশ করেছে, সেই গাইডলাইনটাকে তো ওদের টাচ করতে হবে। অবশ্যই টাচ করতে হবে, কিন্তু একটা কি জানো তো, এটা তো ওয়েস্ট বেঙ্গল। হুম। সিটেটের ছেলেরা পাস করছে, প্রাইমারি টেটে পারেনি। প্রাইমারি হুম। টেটের প্রশ্ন আসছে তোমার মাস্টার ডিগ্রি লেভেল থেকে। হুম। So, মুখে তো বলছে করতে হবে। হুম। স্যার, বলছি যে পিএসসির কি ফর্ম ফিল আপ মানে শুরু সামনের সপ্তাহ থেকে হবে নাকি? করে এসএসসির? না না, পিএসসি। হ্যাঁ, আমি তো মার্চে বলে দিলাম যে এপ্রিল মাসের ফার্স্ট উইক আচ্ছা আচ্ছা। এইটার ফর্ম ফিল আপ শেষ হবে। তবে পরীক্ষা হবে ডিসেম্বর নাগাদ, এইটুকু জেনে রাখো। মানে এইটার ফর্ম ফিল আপ শেষ হবে, আবার এসআই বেরিয়ে আসছে। হুম। এবার কি বলতো, ছাত্রছাত্রীরা বসে থাকতেও পারবে না, আবার রিক্রুট কবে হবে জিজ্ঞেস করলে এর কোনো উত্তরও দিতে পারবো না। তবে হ্যাঁ গো, তোমাদের মাদ্রাসার বেশ কিছু সাবজেক্টের প্রশ্ন নিয়ে খুব অশান্তি চলছে, মানে মারাত্মক অশান্তি চলছে। আচ্ছা, আমরা বলছি যে আজকে স্যার আগে, তার মধ্যে আমাদের জিওগ্রাফি আছে? না হলে আমি কেন বলবো? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, যাই হোক, ব্যাপারটা দেখো, অশান্তি মানে তোমরা ভেবো না যে গ্রেস দিবে ফেস দিবে, এইরকম কিছু নয়। বেশ কিছু কোশ্চেন কি হয়েছে, মানে ঠিক উপযুক্ত কোশ্চেন নয়, বিতর্কিত কোশ্চেন, বিতর্কিত কোশ্চেনের পরিমাণ অনেক বেড়ে গেছে।
তুমি বলবে 2011 সালের ডেটা, কে বলবে না আমি 2023 সালের ডেটা ধরে বলছি। মানে ডেটাবেস কোশ্চেন করার সময় এগুলো মাথায় রাখতে হয়। ডেটাবেস কোশ্চেন অনেক বেড়ে গেছে, বুঝলে? স্যার আরো একটা আপনাকে বলা হয়নি, মানে হয়তো আপনি লক্ষ্য করেছেন, মানে ইংরেজি আর বাংলা অনুবাদ একবারেই দুটো ভিন্ন মেরুর। হ্যাঁ একদম ঠিক। ওটা যদিও বলার মধ্যে নয়, তার কারণ যারা কোশ্চেনটা তো ভুলভাল ছিল, মানে ইংলিশটা ঠিক কম্পিটিটিভ ছিল। যারা দিচ্ছে তাদেরকে অবশ্যই ইংলিশটাকেই মেনলি ধরে এগোতে হবে। তো ও একবারই যদি পাশাপাশিও না থাকে সেটা কেমন একটা লাগে। এই ক্ষেত্রে উৎপল, আমি তোমার কথাই বলি। একজন আমাদের বিদ্যাসাগরেরই স্যার, মাদ্রাসা বোর্ডে এখন বেশ ক্ষমতাশালী প্রভাবশালী, উনি কিন্তু একটা পয়েন্ট বলেছেন খুব সুন্দর, যে তোমরা পরীক্ষা দিচ্ছ কিন্তু বাংলা মিডিয়াম, আমাদের ইংলিশটা ধরে এগোতে হবে। তুমি বললে ওরাও লজিক এটাই দেখিয়েছিল, তাই আমি কথাটা বলছি, কিন্তু মানতে নারাজ। বাংলায় বেশ কিছু লাইন ধরে কোশ্চেন আছে যেগুলোর মিনিংটাই অসম্পূর্ণ। এইরকম বেশ কিছু কোশ্চেন কিন্তু জমা পড়েছে, মানে যেটার কোনো প্রকৃত মিনিংই খুঁজে পাওয়া যাচ্ছে না, যে কি জানতে চাওয়া হচ্ছে। আবার সেটার ইংলিশ পড়ে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য মিনিং হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। এবারে আপনাকে বলছি স্যার, যেটা মেন মানে এইটা নিয়ে বিতর্ক হওয়া দরকার হয়নি এই প্রশ্নটাতে। যেমন ওই যে মাঝখানে যে বিভক্তিটা বলেছিল, ওই বিযুক্তি তলটা, ওটা তো পুরোপুরি আলাদা মেরুর বাংলা একবারে। মানে ওটা দেখলে ওটা কোনোভাবে ওই ভুল হওয়াটা আমি মনে করি না ওটা কাম্য ছিল। অন্য ক্ষেত্রে সাইড ঘাসা হয় ঠিক আছে, কিন্তু একবারে বিযুক্তি তলের মন্ডলটার নামটাই চেঞ্জ করে দিল। আর সে পপুলেশন প্রভাব নিয়ে একটা কোশ্চেন ছিল, ওই মাইগ্রেশন, মানে ওটাও তো মানে আমরা শিল্পা টাইম নষ্ট করব না। যদি কিছু পজিটিভ নিউজ আসে আমি গ্রুপে দিয়ে দেব। তবে পরীক্ষাগুলো সবাই বসো, কারণ ঝাড়খণ্ডের ঘটনাটা মনে আছে তো, অনেকে হয়তো জানো যে যারা পরীক্ষা দিল সবাই চাকরি পেয়ে গেছে, এরকম শুনেছো নিশ্চয়ই। আপনি বলেছিলেন ক্লাস। না খোঁজ নেবে না, প্রচুর ছেলে মেয়ে পেয়েছে, প্রচুর ছেলে মেয়ে। আবার কে? মুক্ত পাল, মুক্তা পাল। হ্যালো 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 স্যার। আচ্ছা, যাই হোক, মাদ্রাসা নিয়ে কিন্তু খুব গন্ডগোল হচ্ছে। আমাদের সংখ্যালঘু দপ্তরের যে মন্ত্রী, যার আন্ডারে ওটা রয়েছে, খুব গন্ডগোল করছে একবারে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, কে? কার বন্ধু? আপনি বোধহয় ভুল নাম্বার, রং নাম্বার ডায়াল করেছেন। আমি মণিশঙ্কর রায়। হ্যাঁ, কেন ডিস্টার্ব করছেন দাদা? আমি বলে দিয়েছি হবে না হবে না, ছাড়ুন, আমি ক্লাসে আছি, পরে ফোন করব। আচ্ছা, যেটা বলছিলাম, আমরা টপিকে চলে আসি। প্রথমে আমি যে পয়েন্ট গুলো বলছি, আমার সেই আগ্নেয় শিলার নোট, সিম্পল টাইপের নোট পড়বে, আমি বলছি না পড়ো না, পড়বে, কিন্তু আজকে এগুলো খুব ভালোভাবে মেনটেন করবে। রেডি? প্রত্যেকে খাতা কলম নিয়ে বসেছো নিশ্চয়ই। পৃথিবীর 95% রক্স ইগনিয়াস রকের অন্তর্গত, 95%। লেখো, এর 55% উদ্বেদী, বাকিটি নিঃসারী। হ্যাঁ, এই 95%-এর 55% ইগনিয়াস রকের, 55% উদ্বেদী, বাকিটা নিঃসারী। বুঝাতে পারলাম না? পারিনি? ইয়েস। তাহলে বলো তো, আগ্নেয় শিলার নিঃসারী শিলার পরিমাণ কত? 40%। 40%। আমি জানতাম এই ভুলটি করে বসে। আরে বাবা, 95-কে আমি যেখানে 100 ধরে নিচ্ছি, এই রক্সের মানে 95% যে ইগনিয়াস রক্স, এই ভুল আর না হয়।
2016 সেটের কোশ্চেন, এই ভুলটা একবারে করবে না। কত পার্সেন্ট 45% হবে, 45%। একদম ঠিক বলেছো। বাকিরা বুঝতে পেরেছো কোথা থেকে এলো? বুঝতে পেরেছি, মানে এটাকে 100 ধরে নিচ্ছে। আপনি এইটা বললেন না স্যার, একটা দারুণ কাজ করলেন। আমি সেই দিন থেকে ওই যে জিওলজির আপনি সেদিনে বললেন না, যেটা আমাদের সিলেবাসে নেই, ওই যে শিলার বয়স নির্ণয়টা, ওই হ্যাঁ, হ্যাঁ। অর্ধেক বছর ধরে 50% ধরে ধরে ক্যালকুলেশনটা প্রথমে আমি বুঝতেই পারছিলাম না। এটা নেক্সট, বলতে আমি এটা বুঝতে পারলাম। পরেরটাতে চলো। দেখো, আমরা দুটো পার্টিকেল থেকে ইগনিয়াস রক তৈরি হয়, একটা ম্যাগমা, একটা লাভা। বলবে স্যার এই তো অদ্ভুত কথা বলছেন, ম্যাগমা থেকে কি করে হয়? এটাই হয়, উদ্বেদীগুলো সব ম্যাগমা থেকে হয়। বোঝা গেল? কারণ যতক্ষণ না প্রোডাক্টটা বাইরে বেরিয়ে আসে তাকে আমরা লাভা ফরমেশন বলি না, লাভালাইজেশন বলছি না, সেটা ম্যাগমাই থাকে। ম্যাগমা থেকে যেটা হয় সেটা আন্ডারগ্রাউন্ডে যখন থাকে সেটা উদ্বেদী, বাইরে এলে তবে নিঃসারী। এবারে দেখো, মোটামুটি উদ্বেদী শিলাগুলোর অবস্থান ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার গভীরে হয়ে যায়, এর নিচে সাধারণত থাকে না। অর্থাৎ আমি বলতে চাইছি উপপাতালিকের পরিমাণ তুলনায় বেশি পাতালিকের থেকে। বোঝা গেছে? রিপিট করুন একবার। আমাদের যে উদ্বেদী শিলাগুলো রয়েছে সেইগুলো দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে 50 থেকে 80 কিলোমিটার গভীরতার মধ্যে রয়ে যাচ্ছে। ওকে? হুম। কারণ পাতালিকের তুলনায়, পাতালিক কি আমরা কি বলেছি, 100 থেকে 150-র মধ্যে যে থাকবে সে পাতালিক। হুম। বেশিরভাগটা থাকছে কত, 50 থেকে 80। তার মানে পাতালিকের তুলনায় উপপাতালিক শিলার পরিমাণ বেশি। এবারে বোঝাতে পেরেছি সবাইকে? হুম। হুম। শিল্পা, দীপান্বিতা, বোঝা গেছে কি বলতে চাইছি আমি? হ্যাঁ স্যার। ওকে, এবারে ওখানে লিখে রাখো উপপাতালিক শিলার অবস্থান 50-80 কিমি গভীর। হয়েছে? হুম স্যার। এবারে দেখো, তোমরা একটা পড়েছো পাইরোক্লাস্ট। হুম। কি না স্যার, আগ্নেয় গ্রীবা এই পূর্বের লাভাটা জমা থেকে যেটা হয় সেটা যখন নতুন লাভার সঙ্গে বাইরে বেরিয়ে আসে সেইগুলোকে লাভা বোল্ডার, সিন্ডার আকার, এগুলোকে আমরা পাইরোক্লাস্ট বলি, তাই তো? হুম। এবারে কোশ্চেন থাকে পাইরোক্লাস্ট নিঃসরণের প্রক্রিয়াটা কি? যেই প্রক্রিয়া এগুলো বাইরে বেরিয়ে আসে তাকে বলা হয় স্টুপিং। STOPPING, স্টুপিং। পাইরোক্লাস্ট শিলা বাইরে বেরিয়ে আসার প্রক্রিয়া স্টুপিং। ঠিক আছে? হুম। এবারে বলো তো পাইরোক্লাস্ট কি ধরনের শিলা, উদ্বেদী না নিঃসারী? পাইরোক্লাস্ট নিঃসারী। নিঃসারী শিলা স্যার। তৈরি হচ্ছে কোথায়? ও তৈরি হচ্ছে স্যার ভূ অভ্যন্তরে, তাহলে উদ্ভিদ হিসেবে তৈরি হচ্ছে স্যার। কি বলবে বাকিরা? প্রিয়াঙ্কা, দীপান্বিতা, শিল্পা? স্যার উদ্ভিদ হিসেবে তৈরি হচ্ছে, কিন্তু নিঃসরণ হয়ে বাইরে বেরোচ্ছে। আচ্ছা, খুব ভালোভাবে ক্লিয়ার করো, কনসেপ্ট গুলোকে ক্লিয়ার করো। যখন সেটা আগ্নেয় গ্রীবার মধ্যে থাকে তাকে আমরা পাইরোক্লাস্ট বলি কি? না। বাইরে বেরিয়ে এসে পাইরোক্লাস্ট পদার্থটার উপরে নতুন লাভা জমাটবদ্ধ হয়ে একটা তৈরি করে তাকে আমরা পাইরোক্লাস্টিক রক বলি, তাই তো? হ্যাঁ হ্যাঁ তার মানে ভেতরে যখন থাকছে সেগুলোকে আমরা ট্রুপ বলি, ট্রুপ। হ্যাঁ। সে কিন্তু পাইরোক্লাস্ট নয়। ট্রুপ কথার অর্থ বোম, মানে বোমা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই ট্রুপ গুলো বাইরে বিস্ফোরণ আকারে বেরিয়ে এসে পাইরোক্লাস্ট তৈরি করে। তাই পাইরোক্লাস্ট যেহেতু ভূপৃষ্ঠের বাইরে তৈরি হয়েছে, সেটা ভিতরে কি রূপে ছিল আমার দেখার দরকার নেই, সে ভিতরে ম্যাগমা রূপেও থাকতে পারে, সেটা একটু সান্দ্র জমাট বেঁধে আছে, ট্রুপ আছে, ট্রুপ হিসাবে বা ট্রুপ নামে আছে। তো পাইরোক্লাস্টটা তৈরি হচ্ছে কিন্তু বাইরে এসে হচ্ছে তো। হুম। তার মানে পাইরোক্লাস্টিক যে কোনো রক নিঃসারী শিলার উদাহরণ, লিখে নাও। উদাহরণ। একদম। ঠিক আছে? হুম।
আমি একবারে যে ইনফরমেশন গুলো খুব রেয়ার অফ দ্য রেয়ার সেগুলোকে আমি জাস্ট করিয়ে দিচ্ছি। এবারে দেখো, আমি একটু আগেই তোমাকে বলছিলাম পাইরোক্লাস্টটা যখন জমা থাকছে তাকে আমরা বলি ট্রুব মেটেরিয়াল, তাই তো? এবারে যখন যেখানে অনেক পাইরোক্লাস্ট জমা থাকে তাকে ভূতত্ত্ববিদরা বলে টেট্রা, TEPHR। তাহলে লেখো পাইরোক্লাস্টের প্রভূত সঞ্চয় টেট্রা নামে পরিচিত। তুমি রামকৃষ্ণ বাবুর বই পড়লে আশা করি সব টার্মগুলোই পাবে, আশা করি সবগুলোই পাবে। বই পড়ো, বই। ওকে, হয়েছে স্যার। এবারে এই টেবরা সব জায়গায় একই আয়তনে থাকে না বাবা, কোনোটা বড় কোনোটা ছোট। তোমরা উচ্চ মাধ্যমিক থেকে পড়ে এসেছো, মাধ্যমিক থেকে ভস্ম, ল্যাপিস, ল্যাপিলি, সিন্ডার পড়েছো তো? যদিও আমরা হয়তো কোনোদিন জিজ্ঞেস করিনি যে কিসের ভিত্তিতে হয়, এগুলো সব আয়তনের ভিত্তিতে হয়। এদের গড় কোণার ব্যাস গুলো, যে কোণাগুলো এগুলো তৈরি করেছে সেগুলোর ব্যাস। একে টেবরাকে প্রধানত আমরা তিনটে ভাগে ভাগ করি। ফার্স্ট এরটাকে বলা হয় বোম, BOMB, যেটা 64 মিলিমিটারের বেশি ব্যাসযুক্ত। তারপরেরটা বলছি ল্যাপিলি, 2 থেকে 64 মিলিমিটারের বেশি, আর ভস্ম 2 মিলিমিটারের কম। আশা করি বোঝাতে পেরেছি। সবাই ক্লাস নোট গুলো নিচ্ছ তো? একদম স্যার। মানে আমরা অনেকবার বসার পরে মাদ্রাসার পরে চেষ্টা আমরা দেখেছি অফলাইনের সঙ্গে অনলাইনের পার্থক্য এখানেই দাঁড়িয়ে যায়। অনলাইনে জাস্ট নোটগুলোকে দিয়ে দিই, এর ফলে অনেকের ইয়েও হয় না, পড়তেও ইচ্ছে করে না। আর অফলাইনে এগুলো বলতে পারি, আমিও চেষ্টা করছি অফলাইনেই যাতে তোমাদের কোয়ারিটা আমি রাখতে পারি, যে স্যার ডিটেলস। কিন্তু তোমরা ক্লাস নোটগুলো নিচ্ছ তো? একদম স্যার। এবারে দেখো, স্যার শেষটা কি বললেন স্যার? ভস্ম, ভস্ম, FASH বলে। আচ্ছা, এবারে দেখো, তোমরা চাঁদের পাহাড় বইটই দেখেছো, সেখানে দেখছো বিশাল জ্বলন্ত প্রোডাক্ট গুলো বাইরে বেরিয়ে আসছে, পড়ে যাচ্ছে, জাস্ট ওইগুলো বোম, ল্যাপিলি, ভস্ম। এবারে এগুলোর গড় উষ্ণতা কত থাকে? এইগুলো যখন সদ্য বেরিয়ে আসে সেগুলোর গড় উষ্ণতা থাকে প্রায় 1400 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, ফারেনহাইট বলিনি। ঠিক আছে? পরের দিন আমি স্ক্রিনে একটা ব্ল্যাকবোর্ডের ব্যবস্থা করেছি, মানে স্ক্রিনে আমি এঁকে দেখাতে পারবো। আপাতত এটা দিয়ে তোমাদেরকে চালাতে হবে এখন। এবারে আমরা একদম সেই ছোটবেলায় পড়ে এসেছি আগ্নেয় শিলা 2 প্রকার, আপাতত 2 প্রকার, একটা হচ্ছে নিঃসারী, একটা উদ্বেদী, তাই তো? এটা নিয়ে আলোচনা করারও কিছু নেই, আমার আগের নোটেও আছে। এবারে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্বেদী। এই উদ্বেদী শিলাগুলো প্রধানত দুভাগে ভাগ করি, আমি একটু আগেই বলেছি, পাতালিক, উপপাতালিক। তাহলে বলো তো কার দানাগুলো একটু বড় হবে, পাতালিকের না উপপাতালিকের? অবশ্যই পাতালিকের। কারণ এরা ধীরে ধীরে ঠান্ডা হয়, অনেক টাইম লাগে ঠান্ডা হতে। কিন্তু আমি একটু আগে আবার এটাও বলেছি যে পাতালিকের তুলনায় উপপাতালিক শিলার পরিমাণই বেশি। এবারে তোমরা আমি কতগুলো টার্ম বলে দিচ্ছি, সেগুলো জাস্ট লিখে নাও। বইয়ে পেলে ভালো, নাহলে আমাকে বলবে, আমি আবার নোট দিয়ে দেবো, যে কোনো বই পেয়ে যাবে। সেগুলোর মধ্যে সিল, ডাইক, ল্যাপোলিট, ল্যাকোলিট, ফ্যাকোলিট, ওকে? এগুলো নর্মাল, এগুলো সবাই জানো, কোনোটা সমান্তরাল কোনোটা ইয়ে। যেটা জানো না সেটা হচ্ছে সিল। প্রথমে এখান থেকে আমাদের যে পয়েন্ট গুলো মেনশন করতে হবে সেগুলো লেখো। সিল বলি বলি হ্যাঁ স্যার। ভারতের সবচেয়ে বেশি সিল দেখতে পাই দামোদর ভ্যালিতে।
মাইকা পেরিডোটাইট সিল বলে। এগুলো পেরিডোটাইট শিলা দ্বারা গঠিত, মেনলি আগ্নেয় শিলা দ্বারা। হয়েছে হয়েছে একটু স্যার, পেরিডোটাইট। আচ্ছা, এবারে ওয়ার্ল্ডের যখন ধরবো, আমি কিন্তু আগে বলেছি ভারতের, গ্লোবে না, ওয়ার্ল্ডের যখন ধরবো তখন নিউ জার্সির হাডসন নদীর পশ্চিম দিক, স্যার নিউ জার্সি। হাডসন নদীর পশ্চিম দিক। মানে আনকমন কোশ্চেন আর তোমাদের থাকবে না, এবার মনে রাখতে পারবে কিনা সেটা তোমাদের কি বলবো চেষ্টা করো, কিন্তু আনকমন থাকতে দেবো না। এই যে স্যার আমি একটা কোশ্চেন আনকমন পেয়েছি, এই ক্লেমটা নেব না আমরা। ওকে, হুম, এবারে এই সিলগুলো কিন্তু পেরিডোটাইট নয়, এগুলো সব গ্যাব্রোসিল। তোমরা গ্যাব্রোসিলার নাম শুনেছো? হুম, এক্সক্লুসিভ। ওকে, ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ স্যার আগেরটা মাইক্রো পেরিডোটাইট বললেন তাই তো? হ্যাঁ, তোমার কথাটা ঠিক কাটা কাটা আসছিল। আচ্ছা, এবারে অ্যাকচুয়ালি ডাইককে কতগুলো ভাগে ভাঙা যায়, সেই ভাগগুলো একটু জাস্ট আন্ডারলাইন করে নিতে পারো বা লিখে রাখতে পারো। একটা হচ্ছে যখন, সরি, একটা হচ্ছে যখন অনেকগুলো ডাইক সমান্তরালে থাকে, তাকে আমরা বলবো ডাইক গুচ্ছ, হলেই বলবে। হয়েছে? হুম, যখন সমান্তরালে থাকে তাকে বলবো সমান্তরাল ডাইক গুচ্ছ, হাইফেন দিয়ে স্কটল্যান্ড, স্কটল্যান্ড লেখা যায়। ওকে হুম, ওকে, হ্যাঁ স্যার। যখন একটা বৃত্তাকার বা অর্ধবৃত্তাকার কেন্দ্রীয় অঞ্চল জুড়ে থাকে তখন তাকে বলবো র্যাডিয়াল, RADIAL। যখন পূর্ণ বৃত্তাকারে থাকে তাকে আমরা বলবো আর্কিউট বা বৃত্তীয় ডাইকগুচ্ছ। আগ্নেয় শিলা মিনিমাম দুটো ক্লাস তো লাগবেই, কিছু করার নেই। হুম, হয়েছে? হুম, আচ্ছা, আগের নোটটা কে কে পড়েছো বলো তো? যারা পেয়েছিলাম পড়েছি স্যার। না 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 না, আগের দিনেরটা। ও, আগের দিনেরটা? ওখানে কয়লাটা আমি দিয়ে দিয়েছিলাম না, গন্ডোয়ানা, পড়েছো কেউ? না না স্যার, কয়লা দেননি। দেওয়া নেই? না। ও মানে স্যার আগের দিন বলতে আপনি যে শিল্পটা বলেছিলেন? হ্যাঁ, ওতে কয়লা ঢুকেছে। কয়লা, হ্যাঁ স্যার, কয়লার কিছুটা আছে, বোটা তো খুব ভালো করে স্যার দেখা হয়নি। একটু দেখবে তো, দেখে আমাকে একটু হ্যাঁ রিপোর্ট করবে তো। অবশ্যই অবশ্যই স্যার। আমাদের মনে হয় মিক্সড হয়ে গেছে নোট দুটো, আচ্ছা একটু রিপোর্ট করো, হ্যাঁ। হুম, আচ্ছা, এবারে দেখো, তোমরা কাস্ট অঞ্চলে পড়েছো ফ্লুগোপাইট, স্ট্যালাকটাইট, স্ট্যালাগমাইট, হেলিকটাইট পড়েছো তো? হুম। অর্থাৎ স্যার এই ফ্লুগোফাইটটা একটু বলে দিন, ওইটা জানি না স্যার। না না, ওটা কাস্ট অঞ্চলে ফুলের মতো দেখতে, যে ও কাস্ট অঞ্চল, আমি জাস্ট উদাহরণ বলছি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ আমাদের ভূগোলে শেপের একটা বিশাল দাম। সমান্তরালে তাকে বলছি সিল, উলম্ব ডাইক, এই ধরনের ব্যাপারগুলো আছে। কিন্তু কখনো কখনো এটাও তো হয় যার নির্দিষ্ট কোনো আকার নেই, হুম, আয়তন নেই, তাকে আমরা বলি প্লুটন। প্লুটো। স্যার পি না জি স্যার? প্লুটন। পি।
প্লুটন, PLUTON। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তাকে আমরা বলছি কি, প্লুটন। ওকে, হ্যাঁ। এবারে এখানে একটা ব্যাপার আছে। কিরকম? প্রধানত এই প্লুটন 150 বর্গ কিলোমিটারের কাছাকাছি হয়, এর চেয়ে বড় সাধারণত হয় না। এবারে বলবে স্যার কেন হয় না? না, যখন এর চেয়ে বড় হয়, হয় সেটা সমান্তরাল না হলে উলম্ব, হয় তাকে আমরা সিল বলে দেবো না হলে ডাইক বলে দেবো। তাহলে প্লুটন সবসময় কি হবে বলো? কি হবে বলতে? 150 বর্গ কিলোমিটারের কাছাকাছি। কাছাকাছি হবে। স্যার আমার এখানে একটা প্রশ্ন আছে। বলো। প্রশ্নটা হচ্ছে এইরকমই, যে আমরা রামকৃষ্ণবাবুর বইতে পড়েছি একটা হচ্ছে কনকর্ডেন্ট ইন্ট্রুশন, ডিসকর্ডেন্ট ইন্ট্রুশন, আপনি যেটা এখন পড়াচ্ছেন। হুম, তো সেই অনুযায়ী হুম, আমি ওই জিনিসটা বুঝতে পারছি না যে এই সঙ্গতি আর অসঙ্গতি ব্যাপারটা কোন সেন্সে, মানে কিভাবে বলছে ব্যাপারটা। আচ্ছা আমি বলে দেবো, বলছি সবগুলো আস্তে 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 যাবে, আমরা পরপর পরপর যাবো। তুমি বলছো সঙ্গতি উদ্বেগ, অসঙ্গত উদ্বেগ, তাই তো? আমি বলবো। আচ্ছা আমি বলবো। এবারে দেখো, আমরা আরেকটা তার জেনে নিই। তোমরা ল্যাকোলিথ, ব্যাথোলিথ এগুলো সব জেনেছো, কিন্তু খুব কম জায়গায় তোমরা দেখেছো জেনোলিথ। কোশ্চেন কিন্তু এখান থেকে হয় যে জেনোলিথ ব্যাপারটা কি। জেনোলিথের সঙ্গে অনেকটা প্লুটনের মিল আছে। কি এই জেনোলিথ? না, যখন পাতালিকের প্রায় কাছাকাছি, আবার রিপিট, পাতালিকের প্রায় কাছাকাছি খুব স্বল্প আয়তনের আগ্নেয় উদ্ভিদ, সেটা সমান্তরাল থাকতে পারে, বৈসাদৃশ্য থাকতে পারে, সরি মানে উত্তল থাকতে পারে, বা কোন রকম আকার নাও নিতে পারে, কিন্তু পার্শ্ববর্তী অঞ্চল থেকে আলাদা। মানে এখানে কি বলতে চাইলাম, না পাশাপাশি যে আগ্নেয় উদ্ভিদটা যে ফর্ম নিয়েছে, তার যে প্রকৃতি রয়েছে, তার থেকে আলাদা ছোট ছোট বোল্ডারের আকারে অবস্থান করছে পাতালিকের কাছাকাছি, তাকে আমরা বলবো জেনোলিথ। ওকে ওকে, এবারে এখান থেকে কিরকম কোশ্চেন হচ্ছে দেখো। বলছে কোন উদ্ভিদটি পাতালিক প্রকৃতির? সিল, ডাইক, প্লুটন, জেনোলিথ। কি গো? সিল, ডাইক, প্লুটন, জেনোলিথ। গুলি ফেলছো তোমরা, এখনো ক্লিয়ার করে উঠতে পারিনি। এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো বলেছি সবগুলো কিন্তু উপপাতালিক, তাই তো গো? হ্যাঁ শুধুমাত্র আমি কি বললাম, পাতালিকের কাছাকাছি। কাছাকাছি জেনোলিথ। তার মানে কি অ্যান্সার হবে আমাকে? তাহলে জেনোলিথই হবে। গুড, একদম জেনোলিথ হবে। শিল্পা বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আমরা এরপরে বাকিগুলো তোমরা জানো, যদি কোনোটা না পাও যে স্যার স্টক কি, আমাদের ব্যাথোলিথ কি, ফ্যাকোলিথ কি, হ্যাঁ সরি মিস করে যাচ্ছিলাম। স্যার আমাদেরকে মনোলিথটা একবার প্রশ্ন বলুন। করেছে উৎপল যে স্যার সাদৃশ্য আর বৈসাদৃশ্য ব্যাপারটা কিরকম। আমি দুটো উদাহরণ দেব, দুটোতে তো আমরা আশা করি ক্লিয়ার করে দিতে পারবো। তোমরা ফ্যাকোলিথ চেনো? চেনো তো গো? অবশ্যই। মানে যেখানে পাললিক শিলার ঢেউ খেলানো, তার সঙ্গে ঢেউ খেলানো অবস্থায় রয়েছে, লেন্স। তাই তো? মানে ফ্যাকোলিতে ঊর্ধ্বভঙ্গ অধভঙ্গ দুটোই আছে। কেন আছে? না স্যার, ওখানে যে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য রক্স তার সঙ্গে মানানসই। অর্থাৎ সেখানে যেখানে নিচু সেখানে উপত্যকা গঠন করেছে, সেখানে এও অধভঙ্গ গঠন করেছে, সেখানে যেটা উত্তল সেটা ঊর্ধ্বভঙ্গ গঠন করেছে ফ্যাকোলিতে, তাই না? কিন্তু ডাইকটি কি তাই?
ডাইকটি কি ওখানের সঙ্গে সামঞ্জস্য রেখেছে না সে উলম্ব ভাবে উঠে গেছে? উল্লম্ব। তাহলে কেন সাদৃশ্য আর বৈসাদৃশ্য বলা হচ্ছে বোঝা গেল? হুম। মানে স্যার এটা মূল তাহলে সে সিলটা কি যুক্তি দেবেন? অবশ্যই সাদৃশ্যমূলক, সমান্তরালে গড়ে উঠেছে। আচ্ছা, বুঝাতে পেরেছি? হ্যাঁ। এবারে দেখো, স্যার এটাই কি দাঁড়াচ্ছে যে যেখানকার শিলাস্তর যেমন যদি সেই অনুযায়ী গড়ে ওঠে তখনই সেটা সাদৃশ্য হচ্ছে? তাহলেই সাদৃশ্যমূলক, নাহলে বৈসাদৃশ্যমূলক। আচ্ছা, আচ্ছা, এবারে আমরা সবচেয়ে কঠিন জিনিসটাতে প্রবেশ করব। গঠনের ভিত্তিতে, গ্রথন নট গঠন, গ্রথন, স্ট্রাকচার নট স্ট্রাকচার, টেক্সচার। স্ট্রাকচারের ভিত্তিতে আমরা ভাগ করব এগুলোকে। প্রথমে কি করে কেলাসটা, দেখো স্ট্রাকচার মানে তো কেলাসের একটা ভূমিকা আছে, ক্রিস্টাল, কেলাস বললে আবার বুঝতে পারবে না, ক্রিস্টালের একটা ভূমিকা আছে। প্রথমে লেখো কেলাস গঠনের প্রকৃতি, কেলাসটা কি করে গঠিত হয়েছে সেটার উপর ডিপেন্ড করে তিনটা ভাগে ভাঙবো। কেলাস গঠনের প্রকৃতি, ওকে? আচ্ছা, এখানে সবাই পড়েছো আগ্নেয় শিলা অস্তরীভূত শিলা, কারণ এতে স্তর থাকে না। এবারে অনেকে, অনেক ভালো ভালো স্টুডেন্ট বা তোমরাও হয়তো কি করবে না স্যার, স্তরের সঙ্গে ক্রিস্টালকে মিশিয়ে দেবে, লেয়ার আর ক্রিস্টাল একই নয়। কিরকম? তোমাকে একটা আমি মিজরির দানা দিলাম, তাতে লেয়ার থাকে না, কি থাকে? ক্রিস্টাল। তোমাকে আমি একটা স্লেট পাথর দিলাম, মার্বেল পাথর দিলাম, তাতে ক্রিস্টাল থাকে না লেয়ার থাকে? লেয়ার থাকে। বাকিরা বুঝে গেছো বা সবাই বুঝতে পেরেছো। এবারে এই কেলাসটা কি করে গঠিত হয় সেটার উপরে দেখো, দেখবে যারা চকলেট বা যারা মিষ্টির রস থেকে কিছু বানায়, তারা দুটো জিনিস খুব ভালো ফলো করে। কি? কোন প্রোডাক্টটাতে রসটাকে দ্রুত ঠান্ডা করতে হবে আর কোন প্রোডাক্টটাতে রসটাকে ধীরে ধীরে ঠান্ডা করতে হবে। যেটাকে দ্রুত ঠান্ডা করে সেটাতে কেলাস থাকে না, যেটাতে ধীরে ধীরে ঠান্ডা করে সেটাতে কেলাস থাকে। এবারে তাই তো, এবারে আমরা এইটার উপর ভিত্তি করেই তিনটে টার্মে ভাগ করব। প্রথমে হচ্ছে হোলো ক্রিস্টালিন, হিপোক্রিস্টালিন, হ্যালো ক্রিস্টালিন। ওকে? আচ্ছা, হোলো কথার অর্থ কি? এটাকে এইভাবে মনে রাখবে, হোল ক্রিস্টাল মানে পুরাটাই ক্রিস্টাল দ্বারা গঠিত, অর্থাৎ অত্যন্ত আস্তে আস্তে ঠান্ডা হয়েছে। তাহলে হাইফেন দিয়ে লেখো, ধীর গতিতে ঠান্ডা হয় তাই কেলাসের পরিমাণ বেশি। ওকে? আচ্ছা বলো তো তাহলে, আমি যদি প্রশ্ন করি হোলো ক্রিস্টালাইন গুলো পাতালিক, উপপাতালিক না নিঃসারী না কোনো টি নয়? অবশ্যই পাতালিক। পাতালিক। বাহ, দীপান্বিতা চুপচাপ কেন? হ্যাঁ স্যার শুনছি। স্বেচ্ছায় কিন্তু সমুদ্রে ঝাঁপ দিয়েছো, তোমরাই বলেছো যে স্যার ভালো করে একদম ব্রড ভাবে পড়ান, তাহলে তো চাপ নিতেই হবে। আচ্ছা, ঠিকই আছে, দারুণ হচ্ছে। এবারে এই হোলো ক্রিস্টালিনের আমাদের উদাহরণগুলো চাই। আমরা দুটি উদাহরণ মনে রাখবো, সাধারণভাবে দুটো থেকেই আসে, একটা হচ্ছে পেগমাটাইট আর একটা হচ্ছে গ্রানাইট। মেনলি গ্রানাইটটা আসে। এবারে হিপোক্রিস্টালাইন, হিপোক্রিস্টালাইনটা কি না হোলোর সম্পূর্ণ উল্টাটা, অর্থাৎ অতি দ্রুত ঠান্ডা হয়ে গেছে, কোনো কেলাসই নেই। কিন্তু এইটাতে একটা মজাদার জিনিস আছে। কি আছে? এটা হচ্ছে মিশামিশি শিলা, কিছুটাতে কেলাস আছে কিছুটাতে নেই, অর্থাৎ মিক্সিং। তাহলে বলবে স্যার কোন দুটো রক্সে মিক্সিং? হলো হচ্ছে পুরোটা ক্রিস্টাল,
আর হ্যালো হচ্ছে কোনোটাই ক্রিস্টাল নেই, একবারে কাচের মতো চকচকে ঝকঝকে, দুটোর মিশ্রণ হচ্ছে হিপোক্রিস্টালিন। বোঝা গেছে? হুম হুম হিপোক্রিস্টালিন প্রধানত উপপাতালিক প্রকৃতির হয়, কারণ মাঝামাঝি লেয়ার, একেবারে বাইরেও আসেনি, খুব অভ্যন্তরেও নেই, মাঝামাঝি লেয়ারে আছে। উদাহরণ হচ্ছে ডলোরাইট বা ডোলেরাইট। ওকে, হুম এবারে আসছি হ্যালো। একটু আগেই বলে দিয়েছি, খুব দ্রুত হয়েছে, একবারে মার্বেলের মতো চকচক চকচক করছে, কাঁচের মতো ঝকঝক চকচক করছে, কাঁচের মতো চকচক করছে, এরকম শিলাটির নাম হচ্ছে ওবিসিডিয়ান। এই ওবিসিডিয়ান কিন্তু কোন রক্সের নাম নয়, একটি রক্সের প্রকৃতি, অর্থাৎ হ্যালো ক্রিস্টালিন শিলাকে অত্যন্ত গ্লেজের জন্য একে ওবিসিডিয়ান রক্স বলে। বোঝা গেছে? হুম এবারে বলবে স্যার তাহলে একটি আমাকে উদাহরণ দিয়ে দিন। যে কোনো পিউম শিলা, ওই সেই আ আ পা হো হো পড়েছো তো, যেগুলো হ্যাঁ, বাইরে বেরিয়ে আসছে, সেগুলো হ্যাঁ সব এর উদাহরণ। ব্যাসাল্টো এরই উদাহরণ। লিখে রাখো ব্যাসাল্ট বা পিউমিস জাতীয় শিলা। ওকে, পারলে একটু রামকৃষ্ণ বাবুর বইটা চোখ বুলাবে। হ্যাঁ, হয়েছে? হুম এবারে আমি তো বললাম কেলাস গঠন আছে, কোনোটাতে কেলাস নেই, কিন্তু যে কেলাসরা, বা কোনোটাতে মিশামিশি আছে, কিন্তু যে কেলাসরা আছে তাদের আকৃতি অর্থাৎ কেলাসের আয়তন অনুসারেও তিনটে ভাগে ভাগ করা যায়। বলি, হুম ফ্যানেরেটিক, ওকে, স্যার একবার রিপিট। ফ্যানেরেটিক, PHANERITIC, ওকে। হ্যাঁ স্যার। এই কেলাসগুলোর আয়তন 0.06 থেকে 2 মিমির মধ্যে, 2 মিলিমিটারের মধ্যে। ওকে, 0 থেকে 02, তাই তো? না আমি তো বলিনি, 0.06 থেকে 2 আচ্ছা। হয়েছে। ওকে, ওকে। হুম এবারে একটু মজার ব্যাপার আছে, একে কেউ কেউ ভাগ করেছে মোটা দানা 2, সূক্ষ্ম দানা বা মধ্যম দানা 2 থেকে 0.6, আর যেগুলো 0.6 এর কাছাকাছি বা তার চেয়েও কম সেগুলোকে সূক্ষ্ম দানা, এটা জানার দরকার নেই। এবারে দেখো ফ্যানেরেটিক তো হলো, অ্যাফ্যানেটিক রক্স রয়েছে। আমি কি শুনতে পাচ্ছি না? সবাই শুনতে পাওয়া যাচ্ছে? না না, স্টপ আছে। স্যার আছেন?
আচ্ছা, এবারে শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। কি আমি মানি না দেখো। হ্যাঁ, ও কতক্ষণ শুনতে পাওনি গো? বেশ কিছুক্ষণ। না, আপনি যতক্ষণ ওই ইয়েটা বললেন ফ্যানারিটিকটা হয়েছে, এবারে পরেরটাই যান, অ্যাফিনিটি। অ্যাফিনিটিকে কিছুই শুনতে পাওনি? না না না। কি অদ্ভুত। মানে কি জানো তো, কখনো কখনো মনে হয় যে আমরাই হয়তো টেকনোলজি কখনো অফ হয়েছে বুঝতে পারি। আচ্ছা, অ্যাফিনিটিক ব্যাপারটা হচ্ছে এইগুলোকে না সুন্দরভাবে মনে রাখবে, খালি চোখে দেখা যায় না। আমি একবারও বলিনি যে অন্য কিছু দ্বারা দেখা যায় না, মাইক্রোস্কোপে দেখা যায়। তাহলে অ্যাফিনিটি কি না, এর ক্লাসগুলোকে খালি চোখে দেখা যায় না, যেমন ব্যাসাল্ট। ওকে ওকে। হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা ক্রিপ্টোকারেন্সির নাম শুনেছো? ক্রিপ্টোকারেন্সি মানে কি? যেগুলোকে স্যার দেখা যায় না, তাদের অস্তিত্ব আছে, তাই তো? তাই তো, তুমি দেখতে পাও না, অস্তিত্ব আছে। সেই রকম ক্রিপ্টো ক্রিস্টালাইন হচ্ছে, এগুলোকে মাইক্রোস্কোপেও দেখা যায় না, কিন্তু এদের অস্তিত্ব আছে। বোঝা গেছে? ওকে। আচ্ছা, এবারে রাসায়নিক অনুসারে আমাদের নোটেও রয়েছে আম্লিক, মধ্যবর্তী, স্যার এখানে আমার একটা ছোট প্রশ্নটা বলে দিন, হলে ভুলে যাবো স্যার। বলো বলো। স্যার এটা হচ্ছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন পিউমিস রক অ্যান্ড স্কোরিয়া? আচ্ছা, অবশ্যই বলবো। পিউমিস কি বলো? আমি একটু আগেই বলেছিলাম যে পিউমিস বলে। হ্যাঁ, যখন নিঃসারীটা স্যার অতি দ্রুত ঠান্ডা হয়ে যাচ্ছে এবং ভেতরে স্যার ওই গ্যাসটা পরবর্তীকালে অতি দ্রুত ঠান্ডা হচ্ছে নয়, সেটা নিঃসারী বলেই অতি দ্রুত ঠান্ডা হচ্ছে। হ্যাঁ, অতি দ্রুত ঠান্ডা হয়ে যখন স্যার ওর মধ্যে গ্যাসগুলো আটকে যায়। তো গুড, এই তো পয়েন্টে নিজেই চলে এসেছো। আর স্ক্রিয়াটা কি? স্কোরিয়াটাও স্যার একই জিনিস তো বলছে, কিন্তু শুধু ভারী একটু বলছে। শুধু ওই মানে আমাদের ইয়ের থেকে স্কোরিয়াটা ভারী। না বাবা, শুনো, পিউমিসের থেকে। একটা জিনিস এখানে ভালো করে মন দিয়ে শুনে রাখবে। বাতাস একটা এমন বস্তু, সেটা যার মধ্যে থাকবে, গ্যাস একটা এমন বস্তু, সেটাকে ভারী করে না, হালকা করে দেয় অনেক সময়। পিউমিসের মধ্যে গ্যাসগুলো থাকে বলে ভারী, এই হালকা, কিন্তু যখন ওই গ্যাসগুলো বাইরে বেরিয়ে চলে আসে, তখন আমরা সেগুলোকে বলবো স্কোরিয়া। আচ্ছা, ঠিক ঠিক। এবারে আমরা, তোমরা যে ওই যে বলো রাম সেতু না কি বলো, ওই যে ওটাকে বলা হয় রামেশ্বরম সেতু, দ্যাটস লাইক এ পিউমিস। দেখো, এগুলো বললে হয়তো অনেকে বলবে স্যার এগুলোকে দেবতার জ্ঞানে পুজো, আমি সেই সব বিতর্কেই আসছি না, জাস্ট লাইক পিউমিস, ওই জন্যই এগুলো জলে ভাসে, ঠিক আছে? আর বাকিগুলো সব বেশিরভাগই স্কোরিয়া। আচ্ছা, আমি যেটা বলছিলাম, যাদের কাছে বইটা আছে, তোমরা 48 পেজ পর্যন্ত দেখে নেবে। এবারে 49 পেজে প্রত্যেকটা আগ্নেয় শিলা সম্পর্কে একটা ছক আকারে দেওয়া আছে, কি কি খনিজ থাকে, কি গ্রথন, রং কি রকম, সিলিকা কি বৈশিষ্ট্য আছে কি রকম, বা সিলিকার পরিমাণ কত, রাসায়নিক বৈশিষ্ট্য কি রকম, আর অন্যান্য বৈশিষ্ট্য। বইটা পেয়েছো 49? নাহলে যদি বলো আমি দিয়ে দেবো। আছে? আছে স্যার। ওই পেজটি আমার এই পড়ানোটির সঙ্গে ওই পেজটি ইনক্লুড করে নেবে। আপাতত আগ্নেয় শিলা হলো, এর পরের দিনও কিন্তু আমি আগ্নেয় শিলাই পড়বো। পরের দিনের ক্লাসটা হয়তো অদ্ভুত মনে হবে, যে স্যার এইগুলো তো কোথায় ছিল আমরা জানিই না। নর্মালি আগ্নেয় শিলা সম্পর্কে যেটুকু জানো আমি সেটুকু পড়িয়ে দিলাম, ঠিক আছে? স্যার আপনি দিয়ে দেবেন স্যার, আমার কাছে বইটা নেই। আচ্ছা, উৎপল একটু দিয়ে দেবে না, নাহলে আমাকে আবার স্ক্যান করতে হবে। 49 পেজ? হ্যাঁ হ্যাঁ, ওই ছকটা। ঠিক আছে, ওকে। এবারে দেখো, তোমাদের মনে হবে যে স্যার আমার মনে রাখতে পারবো না, রাখার চেষ্টা তো করো। ওকে, আমরা পরের ক্লাস মঙ্গলবার নেব। একটু টাইমে যোগ হয়ে যেও, আজকে অনেকটা দেরি হয়েছে লিঙ্কটাকে দিতে, আমি স্যারের সঙ্গে কথা বলে নেব। পরের দিন একদম টাইমে চলে আসবে, কারণ এর পরেও আমার ব্যাচ থাকে। বোঝা গেল? স্যার আমাদের পরীক্ষাটা কি শিলাটা শেষ করলে হবে? শিলাটা শেষ করেই হবে, তার সঙ্গে আদমশুমারি, সেন্সাস। আচ্ছা, অনেকটা ভাস্ট সিলেবাস, কিন্তু পড়ে দিও, মানে যে স্যার বলেছে বলে দিয়ে দিলাম এরকম করো না। একদম অফলাইনে আমি প্রত্যেকের খাতা প্রত্যেকে দেখতে পাবে যে উৎপল কি কি অ্যান্সার করেছে। আমি ওই জন্যই অফলাইনে বলেছি ব্যাপারটা, একটা দুটো পরীক্ষা, যাতে তোমাদের মধ্যে ওটা জাগে, যে ওই নেশাটা, যে আমার খাতাটা সবাই দেখছে।
ঠিক আছে, আমরা পরের ক্লাস মঙ্গলবার বা বুধবার। কিন্তু দেখো অনেকটা পড়ানো হয়েছে, এইটুকুই পড়তে মাথা মনে রাখতে ভীষণ কষ্ট হবে, কারণ প্রত্যেকের আমাদের বয়স হয়ে গেছে। আমরা 8-9-এর স্টুডেন্ট নয় যে যা পড়বো তাই মনে রেখে দেবো। মাগো আমায় ছুটি দিতে বল, সেটাও যেমন মনে রাখতে পারছি, মেন্ডেলের পড়ার পর্যায় সারণীও মনে রাখতে পারছি, আবার পিরিয়ডিক টেবিলও মনে রাখতে পারছি। অতটা ব্রেন আমাদের এখন আর নেই, বয়সের সঙ্গে সঙ্গে আমাদের নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এই পুরোটা পড়ো, আর সঙ্গে ওই ছকটা দেখো না মনে রাখতে পারো কিনা। ওকে, ক্লাস নোট গুলো সবাই মেনটেন করছো? হ্যাঁ স্যার। আচ্ছা, উৎপলের তো আবার কোথায় ট্রেনিং ফ্রেনিং আছে, তাই তো? কোথায় আছে তোমাদের ট্রেনিং? বিদ্যাসাগর। আচ্ছা, কত তারিখ? স্যার আমাদের মানে অ্যাকচুয়ালি আমার ট্রেনিংটা নেই, কারণ আমি আমার এলাকার আবার বিএলও আছি, তো মানে ওই জন্য আমার অনেক ঝামেলা এখানেই পড়ে গেছে। আবার ভোট, হ্যাঁ, আবার মারপিট, আবার দাঙ্গা। স্যার আমার আসলে কত তারিখ? 6 তারিখ স্যার। 6 তারিখ, কিন্তু যেতে পারবো কিনা আমি জানি। আগে একটা ট্রেনিং করি, একটা সহজ খাই প্রতিবারই। অ্যাকচুয়ালি কি জানো তো, বোরিং লাগে। মানে এইগুলো বললে হয়তো লোকে চাবড়ে দেবে, এইগুলোকে আমার কাছে না অকাজ মনে হয়, যাই বলো সেই জ্ঞান 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 জ্ঞান। আর সবচেয়ে কি বলো দেখিনি, যারা ভোট দিচ্ছে তারা নিজেরাই জানে না কি দিচ্ছে। আমার একবার পড়েছিল ওই ডোমজুর বলে একটা জায়গার কাছাকাছি, ওরে বাবা, হুগলি। বাবি জানো না ফল কি জায়গা, যদি কেউ ওই সাইডের বন্ধু বান্ধব থাকে জিজ্ঞেস করবে, মানে সে পেপার পেশার ছুড়বে এইরকম ব্যাপারে হোক। আমরা এই করতে আছি আর কি, মন দিয়ে পড়ো, মানে একটা রিক্রুটমেন্টের স্রোত ওদিকে তুলতেই হবে এবং তুলতে চাইছেও। হ্যাঁ, পিএসসির ফর্মের ব্যাপারে কে প্রথমে জিজ্ঞেস করছিল, একটা কথা হচ্ছিল, শিল্পা বোধহয়। আমি জিজ্ঞেস করছিলাম স্যার। শিল্পা, ওটা খুব সম্ভবত বুধবার বা মঙ্গলবার বেরোবে। তোমরা কিন্তু মঙ্গলবার বুধবার কেউ ফর্মটাতে ফিল আপই করবে না, কারণ পিএসসি সার্ভার তো, ওকে আমি হাড়ে হাড়ে চিনি। দিবে তোমার ছবি, হয়ে যাবে অন্য কিছু, তো ওইগুলোতে হাত দেবে না। ওদের প্রায় 1.5 সপ্তাহ ধরে ফর্ম ফিল আপ চলবে, ঠিক 3-4 দিন পরে রাত্রি 11টা বা 12টার সময় করবে, দেখবে খুব সুন্দর সার্ভার থাকছে। আর সবসময় চেষ্টা করবে বিলটা পেমেন্ট করতে ক্রেডিট কার্ডে, নালে আগের পিএসসির মতো অধিকাংশ বিল পেমেন্ট হয়েছে পেড দেখায়নি, আবার সেই রীতিমতো ঝামেলা করে। সবসময় চাইবে ক্রেডিট কার্ডে বিলটা পেমেন্ট করতে, দারুণ পেমেন্ট হয় একবার। ক্রেডিট কার্ড নেই স্যার। ক্রেডিট কার্ড নেই তো, তাহলে তুমি নর্মাল ডেবিট কার্ডে করবে না, তুমি ফোন পে ইউজ করবে। ওখানে অপশন আছে, এবারের জন্য অপশন আছে ফোন পে, গুগল পে, মানে যেটাকে ইউপিআই ট্রানজেকশন বলে। কারণ ডেবিট কার্ডে এর আগের বারে আমি প্রায় 16-17 জন ক্যান্ডিডেটকে নিয়ে ভুগেছি, একটা পেমেন্ট হয়নি, টাকা কেটে নিয়েছে, বলেছে ফেরত দেবো, আজ পর্যন্ত দেয়নি। এবারে কি বলবে বলো তো? দেখো 150 টাকাটা ব্যাপার নয়, কিন্তু তোমার যদি তুমি জানতে পারো যে পেমেন্ট সাকসেসফুল, কিন্তু সেখানে পেমেন্ট দেখাচ্ছে না, তুমি কতদিন ওয়েট করবে? তারপরে বলবে সার্ভার ডিস্টার্ব। চেষ্টা করবে ইউপিআই ট্রানজেকশন করতে। ঠিক। ওকে।